বিহার স্টেট 11-12 অর্থাৎ পিজিটির যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষা সম্পর্কে আমরা একটা প্লেলিস্ট তৈরি করেছি আমাদের চ্যানেলে, কিন্তু বিহার স্টেট বলে একটা প্লেলিস্ট অবশ্য দেওয়া আছে, তোমরা সেখান থেকে কিন্তু গিয়ে সেই সমস্ত টপিকগুলো কিন্তু পড়তে পারো। আজকে যে আলোচনাটা করা হবে এটা হবে বিহার স্টেট পরীক্ষা 2023-এর 11-12-এর ইতিহাস। 11-12-এর ইতিহাসের 2023-এর যে নোটিফিকেশান 2024-এ পরীক্ষাটা হবে, অর্থাৎ 2024-এর যে বিহার স্টেট পরীক্ষা, সেখানে ইতিহাসের কোন কোন জায়গা থেকে কোশ্চেন হবে মানে তার একটা সিলেবাস দেওয়া হয়েছে। এটা যে আমরা আলোচনা করব আজকে, এটা হবে 11-12-এর জন্য যে স্টেট পরীক্ষাটা, সেই স্টেট পরীক্ষা। স্টেট হচ্ছে বিহারের যে পরীক্ষাটা হয়, অর্থাৎ পিজিটি পরীক্ষা দেওয়ার আগে বিহার সরকার নিজেদের একটা পরীক্ষা নেয়, তো স্টেট টাইপের। তো সেই পরীক্ষাতে আছে টোটাল 150 মার্কস, তার মধ্যে 100 মার্কসের মধ্যে আছে এই সাবজেক্ট, আর 50 মার্কসের মধ্যে জেনারেল পেপার। তো এই 100 মার্কসের যে সাবজেক্ট আছে তার এটা সিলেবাস, এখানে দেখা যাচ্ছে সাবজেক্ট হিস্ট্রি। তো প্রথম যে ইউনিট, সেই ইউনিটটা হচ্ছে হরপ্পান সিভিলাইজেশন। হরপ্পান সিভিলাইজেশনের মধ্যে 3টে পার্ট নিয়ে আলোচনা করতে হবে, যে আছে জিওগ্রাফিক্যাল এক্সটেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট সাইট, যে হরপ্পা সভ্যতার ভৌগোলিক যে লোকেশনগুলো, কোন কোন জায়গা, সেই সাইটগুলো সম্পর্কে, টাউন প্ল্যানিং, তারপরে সোসাইটি, ইকোনমি, রিলিজিয়ন, আর তারপরে চলে আসছে ডিক্লাইন অফ হরপ্পান সিভিলাইজেশন। এই হলো 3টে পার্টে হরপ্পা সভ্যতার সম্পর্কে। তারপরে যেটা আছে ডাইরেক্ট চলে যাচ্ছে 2 নম্বর ইউনিট, মৌর্য যুগ। ঠিক আছে, মৌর্য যুগের মধ্যে চন্দ্রগুপ্ত মৌর্য অ্যাচিভমেন্টগুলো আছে। তারপরে বি নম্বরে আছে অশোক আর ফরেন পলিসি অ্যান্ড অশোকের ধর্ম, মানে অশোকের বৈদেশিক দেশগুলোর সাথে কী কী সম্পর্ক কীভাবে ছিল সেগুলো, আর অশোকের ধর্ম মানে অশোক ধর্ম প্রচার করার জন্য যে বিদেশে কোন কোন দেশের সাথে দূত পাঠানো হয়েছিল, কাদের সাথে কী সম্পর্ক ছিল, গ্রিসের ওইদিককার দেশগুলো বা ভারতের আশেপাশের দেশগুলো, আর ধর্ম প্রচার, অশোকের ধর্ম, এই দুটো জিনিস। তারপরে সি নম্বরে আছে মৌর্য সোসাইটি, ইকোনমি অ্যান্ড আর্ট। তারপরে চলে আসছে অ্যাডমিনিস্ট্রেশন, মৌর্য অ্যাডমিনিস্ট্রেশন আর মৌর্য সাম্রাজ্যের পতন, ডিক্লাইন। ঠিক আছে, এই হচ্ছে মৌর্য সাম্রাজ্য সম্পর্কে। 3 নম্বর যে ইউনিটটা আছে এখানে আছে রেনেসাস সম্পর্কে বা নবজাগরণ। নবজাগরণের কী কী 4টে মূলত পার্ট এখানে বলা হচ্ছে, কজ কারণ কী ছিল, তার স্টেজগুলো কী কী, নেচার কী, আর ইম্প্যাক্ট কী, যে নবজাগরণ হওয়ার ফলে কী প্রভাবটা পড়েছিল সমাজে, ঠিক আছে, বা ওই সমসাময়িক জায়গাতে। তো এই হচ্ছে রেনেসাস। তাহলে তিনটা ইউনিট নিয়ে আলোচনা হচ্ছে। এরপরে যেটা আসছে দেখো, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, মানে 4 নম্বরে যে দেখা যাচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অর্থাৎ শিল্প বিপ্লব, শিল্প বিপ্লবের কজ আর ইম্প্যাক্ট। শিল্প বিপ্লব সম্পর্কে এখানে মূলত আমাদেরকে কি কোন শিল্প বিপ্লবের ফলে কোন জিনিসটা কী আবিষ্কারকে কী করলো, ওই জিনিসগুলো সম্পর্কেই মূলত দেখতে হবে। 5 নম্বর ইউনিটে চলে আসছে হর্ষবর্ধন, কারোর সাথে কোনো কিন্তু ম্যাচ নাই, এই পরপর সব দেওয়া আছে। যে হর্ষবর্ধনের ক্ষেত্রে তার সোর্সগুলো, কনকুইস্ট অ্যান্ড এক্সটেন্ট এম্পায়ার, যে কোন কোন উপাদান থেকে হর্ষবর্ধন সম্পর্কে জানা যায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা। তারপরে কনকুইস্ট, হর্ষবর্ধন যে কোন কোন জায়গা দখল করেছিল বা জয়লাভ করেছিল, আর তার সাম্রাজ্য কীভাবে বিস্তার করেছিল এটা। সি নম্বর আছে অ্যাডমিনিস্ট্রেশন, যে হর্ষবর্ধনের প্রশাসনটা কেমন ছিল। 6 নম্বর আছে চোল সম্পর্কে, চোলের মধ্যে কি স্পেশাল রেফারেন্সটা দুজন আছে, কি রাজরাজ চোল আর রাজেন্দ্র চোল সম্পর্কে, ঠিক আছে, তাদের কেরিয়ার অ্যাচিভমেন্ট। তা রাজরাজ চোল আর রাজেন্দ্র চোল সম্পর্কে আমাদেরকে দেখতে হবে। আর চোল আসলে যে মেন জিনিসটা থাকে, যেমন লোকাল গভর্নমেন্ট, ভিলেজ অ্যাডমিনিস্ট্রেশন, সেটা। আর কি আছে মেরিটাইম অ্যাচিভমেন্ট। এই মেরিটাইম অ্যাচিভমেন্ট মানে কি, যে আমরা জানি চোল যে সাম্রাজ্য ছিল, চোল সাম্রাজ্য জলপথে, ঠিক আছে, বিভিন্ন জায়গাগুলোকে কিন্তু জয়লাভ করেছিল ভারতের বাইরের, মানে ভারতের মূল ভূখণ্ডের থেকে বাইরের বিভিন্ন জায়গা, যেমন মালয় দ্বীপ, ঠিক আছে, তারপরে শ্রীলঙ্কা, এরকম মানে ভারতের মূল ভূখণ্ড থেকে বাইরের জায়গাগুলোকে যে জয়লাভ করেছিল সেই চোল ভূখণ্ডের চোল রাজারা, তার মেরিটাইম অ্যাচিভমেন্ট, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন। আর দুজন, এক হচ্ছে রাজরাজ চোল এবং দুই হচ্ছে রাজেন্দ্র চোল, এই দুজন সম্পর্কে আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 7 নম্বর। তো 7 নম্বরের মধ্যে কী হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন, ঠিক আছে। ফ্রেঞ্চ রেভলিউশনের মধ্যে কী আছে, কজ, নেচার আর সিগনিফিকেন্ট। এই 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব। তার মধ্যে কী আছে, অ্যাচিভমেন্টগুলো কী কী ছিল, ন্যাশনাল অ্যাসেম্বলির আর রিজন অফ টেরর, মানে সন্ত্রাসের রাজত্ব যে আছে সেই সন্ত্রাসের রাজত্ব সম্পর্কে। তাহলে ন্যাশনাল অ্যাসেম্বলি, জাতীয় সভা, সন্ত্রাসের রাজত্ব, আর ফরাসি বিপ্লবের কারণ, প্রকৃতি আর সিগনিফিকেন্ট। 8 নম্বর ইউনিট যে দেখা যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোন কোন জিনিস দেখতে হবে,
তার কজ মানে কারণ, আর ইম্প্যাক্ট মানে প্রভাব। তৃতীয় বিশ্বযুদ্ধের এক কথায় কারণ আর ফলাফল। ঠিক আছে, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 9 নাম্বার ইউনিট, এই 9 নাম্বার ইউনিটের মধ্যে কী হচ্ছে, যে এস্টাবলিশমেন্ট অফ দ্য দিল্লি সুলতানেট, অর্থাৎ 1206 থেকে 1290। স্পেশাল রেফারেন্স কি, দুজন, এক হচ্ছে ইলতুৎমিশ আর এক হচ্ছে বলবন। তাহলে ইলতুৎমিশ আর বলবন সম্পর্কে এখানে দাস বংশের দুজন সুলতান সম্পর্কে মূলত কিন্তু আছে, 1206 থেকে 1290। স্পেশাল রেফারেন্স টু ইলতুৎমিশ আর বলবন। 10 নম্বর ইউনিট, মুঘল যুগের মধ্যে থেকে আকবর। এই আকবরের ক্ষেত্রে কী বলা হচ্ছে, যে রেস্টোরেশন অ্যান্ড এক্সপেনশন অফ মুঘল এম্পায়ার, মানে আকবর যে সিংহাসনে বসে মুঘল সাম্রাজ্যটাকে বিস্তারটা কীভাবে ঘটাচ্ছে। আর আকবরের সাথে তার রাজপুতদের পলিসি কী ছিল, রাজপুত পলিসি। আকবরের রিলিজিয়াস পলিসি কী ছিল, রিলিজিয়াস পলিসির মধ্যে যেমন আসবে দিন ই ইলাহি। তারপরে ডি নাম্বার কী আছে, আকবরস অ্যান্ড ন্যাশনাল মনাস্কি। ঠিক আছে, এই কয়টা জিনিস হচ্ছে আকবর থেকে আসছে। ইউনিট নম্বর 11, এখানটায় দেখো কী বলা হচ্ছে, পলাশি টু কী বলছে, ব্যাটেল অফ পলাশি অ্যান্ড বক্সার, মানে পলাশির যুদ্ধ এবং বক্সারের যুদ্ধ সম্পর্কে দেখতে হবে। তারপরে চলে আসছে কী বলছে, এই পলাশি এবং বক্সারের যুদ্ধের সার্কিস্টেন্স আর কজ সিগনিফিকেন্স। 12 নম্বর ইউনিটের মধ্যে কী আছে, 12 নম্বর ইউনিটে দেখতে পাচ্ছি রিভোল্ট অফ 1857, মানে 1857 খ্রিস্টাব্দের যে বিদ্রোহ, সেই সম্পর্কে কজ, নেচার অ্যান্ড এফেক্ট, তিনটে জিনিস 1857 বিদ্রোহে। 13 নম্বর ইউনিটের মধ্যে বলছে যে অরিজিন অব ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আর্লি ন্যাশনালিস্ট মুভমেন্ট আর মডারেটরস এক্সট্রিমিস্ট রেভলিউশন। তাহলে এখানে কি বলছে, যে জাতীয় কংগ্রেসের উৎপত্তি, আর্লি ন্যাশনালিস্ট মুভমেন্টগুলো কী কী ছিল, মডারেটদের, আর এক্সট্রিমিস্ট রেভলিউশন, মানে নরমপন্থী এবং চরমপন্থী। নরমপন্থীদের প্রথম 20 বছরের আন্দোলনগুলো কী কী ছিল, আর চরমপন্থীদের আন্দোলনগুলো কী কী ছিল। ইউনিট নাম্বার 14, এখানে কি বলা হচ্ছে, নন কোঅপারেশন মুভমেন্ট। নন কোঅপারেশন মুভমেন্ট, কজ এফেক্ট গেল, মানে নন কোঅপারেশন অহিংস অসহযোগ আন্দোলন। আর কি, দ্য স্বরাজিস্ট, মানে স্বরাজ পার্টি যে তৈরি করা হয়েছিল, সেই স্বরাজ পার্টি, স্বরাজ। ঠিক আছে, চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহরুর নেতৃত্বে যেটা হচ্ছিল। তারপরে আছে সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট। এই সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্টও কজ অ্যান্ড এফেক্ট আছে। আর কমিউনালিজম সম্পর্কে এখানে তাদের সাম্প্রদায়িক নীতি বা সাম্প্রদায়িক সম্পর্কে দেওয়া আছে। 15 নম্বর ইউনিট যেটা আছে, 15 নম্বর ইউনিটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিপেন্ডেন্স পার্টিশন, ক্যাবিনেট মিশন। তারপরে চলে আসছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, তাহলে ইন্ডিপেন্ডেন্স পার্টিশন, ক্যাবিনেট মিশন আর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। লাস্টে আছে ন্যাশনালিস্ট মুভমেন্ট অ্যান্ড প্রিন্সিলি স্টেট, জাতীয় আন্দোলন, প্রিন্সিলি স্টেটগুলো যে ছিল, অর্থাৎ দেশীয় রাজ্যগুলো যে ছিল, সে বলবন্ত রায় মেহতা এই যারা আছে, এরা যে আন্দোলনগুলো করেছিল বলবন্ত রায় মেহতার নেতৃত্বে, দেশীয় যে রাজ্যগুলো তাদের যে আন্দোলন, তাদের যে স্বাধীনতার আন্দোলন, এই সম্পর্কে কিন্তু আমাদেরকে একটু দেখে নিতে হবে। এই ছিল মোটামুটি আমাদের সাবজেক্টের 15খানা ইউনিট, এটা হচ্ছে 100 নম্বরের। তারপরে যেটা আসছে যে ফার্স্ট পেপার সম্পর্কে। এখন আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট পেপার, এখানে সেকেন্ড ইউনিটের আমরা একটা দেখতে পাচ্ছি 50, সাবজেক্টের ছিল 100, আর সেকেন্ড পার্ট যেটা আছে ফার্স্ট পেপার, এখানে হচ্ছে 50। এই 50 নাম্বার কি বলছে, আর্ট অফ টিচিং আর আদার স্কিল সম্পর্কে। ঠিক আছে, এটা ইউনিট 2, ঠিক আছে, আর্ট অফ টিচিং অ্যান্ড আদার স্কিল, এটা টোটাল নাম্বার হচ্ছে 50। এখানে দুটো পার্টে ভাগ করা হয়েছে, এ আর বি। এতে কি আছে, আর্ট অফ টিচিং, আর বিতে কি আছে, আদার স্কিল। তো আর্ট অফ টিচিং যে আছে, এখানে টোটাল নাম্বার হচ্ছে 30, আর আদার স্কিল হচ্ছে 20, এই টোটাল হচ্ছে 50। তাহলে সাবজেক্টের 100 প্লাস 50, ঠিক আছে, এই টোটাল হচ্ছে 150 পরীক্ষা। তো যাই হোক 150। তো এখানে আর্ট অফ টিচিং থেকে আসবে হচ্ছে টোটাল 30 নাম্বার। এখানে 12খানা ইউনিট দেওয়া আছে, ঠিক আছে, 12খানা ইউনিট থেকে 30খানা কোশ্চেন। তো বিষয়টা যেটা দাঁড়াচ্ছে যে 1 নাম্বার টিচিং লার্নিং, এই টিচিং অ্যান্ড লার্নিং এখানে কি আছে, মিনিং, প্রসেস আর ক্যারেক্টারিস্টিক। 2 নম্বর কী আছে, টিচিং অবজেক্টিভগুলো কী কী, সেই অবজেক্টিভ অ্যান্ড ইনস্ট্রাকশনাল অবজেক্টিভ। ঠিক আছে, টিচিং অবজেক্টিভ আর ইনস্ট্রাকশনাল অবজেক্টিভ, এর মধ্যে কী আছে, ব্লুমস টেক্সোনমি, দেখো এটা ইম্পর্টেন্ট আছে, ব্লুমস টেক্সোনমি আর মিনিং অ্যান্ড টাইপ, মিনিং অফ টিচিং, টাইপ অফ টিচিং আর ব্লুমস টেক্সোনমি। 3 নম্বর কী আছে, টিচিং মেথডের মধ্যে কোন কোন মেথডে আমরা টিচিংটা দিয়ে থাকি। দেখো এটা বলছে টাইপ, মানে কোন কোন মেথড অফ টিচিংয়ের টাইপগুলো কী কী। তারপরে এই যে টাইপগুলো আছে, প্রত্যেকটা টাইপের ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্যগুলো কী, চরিত্রিক বৈশিষ্ট্যগুলো কী কী, এর মধ্যে এর মেরিটটা কী, সেই যে টাইপগুলো আছে, মেথডগুলো বিভিন্ন মেথডে তো পড়ানো হয়, তো এই মেথডগুলোর ক্যারেক্টারিস্টিক কী সেটা বলেছে, আর সেই মেথডগুলোর ভালো দিক কী এবং খারাপ দিক কী, মানে মেরিট কী অর্থাৎ ভালো দিক কী, আর ডিমেরিট কী অর্থাৎ সেই মেথডের খারাপ দিক কোনগুলো। তারপরে চলে আসে 4 নাম্বার লেসন প্ল্যান সম্পর্কে, লেসন প্ল্যানের টাইপগুলো কী কী, আর ফরম্যাট কি, আর ভেরিয়াস মডেল। লেসন প্ল্যানের বিভিন্ন মডেল থাকে, সেই মডেলগুলো সম্পর্কে বলেছে, লেসন প্ল্যানের ফরম্যাটের কথা বলেছে, আর লেসন প্ল্যানের টাইপের কথা বলছে। নেক্সট 5 নাম্বার কি বলছে, মাইক্রো টিচিং,
ইনস্ট্রাকশনাল অ্যানালাইসিস। এটা গেল মাইক্রো টিচিং সম্পর্কে, এখানে আমাদের দেখতে হবে। 6 নম্বরে বলছে যেটা ইফেক্টিভ ইকোসিস্টেম অফ ক্লাসরুম, যে ক্লাসরুমের যে পরিবেশ, সেই পরিবেশটা খুব ভালো কিভাবে হবে, কি থাকলে আমরা বলবো এটা ভালো গুড ক্লাসরুম এনভায়রনমেন্ট। তো এই হচ্ছে 6 নম্বর। 7 নম্বরের মধ্যে বলছে যে টেক্সট বুক অ্যান্ড লাইব্রেরি। টেক্সট বুক কেমন হওয়া দরকার, একটা গুড টেক্সট বুকের বৈশিষ্ট্য কী, কেমন হওয়া দরকার, লাইব্রেরির উপযোগিতা কী, প্রয়োজনীয়তা কী, এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে টেক্সট বুক অ্যান্ড লাইব্রেরি। 8 নম্বরে বলছে কোয়ালিটিস অফ টিচার, একজন শিক্ষকের কী কী কোয়ালিটি থাকা দরকার, এই সমস্ত মানে একজন গুড টিচার হওয়ার জন্য তার মধ্যে কোন কোন স্কিল থাকা দরকার, তো এই বিষয়টা হচ্ছে কোয়ালিটিস অফ টিচার। 9 নম্বরে যেটা বলা হচ্ছে এভ্যালুয়েশন অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ লার্নিং, এভ্যালুয়েশন এবং অ্যাসেসমেন্ট লার্নিংয়ের দুটো জিনিস এখানে দেখতে লাগবে। আর কি কারিকুলাম, ঠিক আছে, যে কারিকুলামটা কী কী, ওই পাঠ্যসূচি মানে কারিকুলাম, এই কারিকুলামটা কী কী হবে সেই সম্পর্কে কতটা হওয়া দরকার, ফার্স্ট পরীক্ষা, সেকেন্ড পরীক্ষা, থার্ড পরীক্ষা, সামেটিভ, ফর্মেটিভ, এই যে এক্সামগুলো হয় এগুলো সম্পর্কে কী কীভাবে পরীক্ষা নেওয়া হবে, কোশ্চেনের সেট কেমন হবে, মডেল কোশ্চেনগুলো কেমন বানানো হবে, অবজেক্টিভ, তারপরে শর্ট টাইপ কোশ্চেন, এসিকিউ কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন, এই ধরনের কী কী টাইপের হবে, তো এই জিনিসগুলো বলছে কারিকুলাম, ঠিক আছে, যে একটা সিলেবাসে কী কী দেওয়া হবে কারিকুলাম, পাঠ্যসূচি। তারপরে 11 নম্বরে কী বলছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং টিচিং অ্যান্ড লার্নিং, তো কোন কোন ফ্যাক্টর আছে যেটা টিচিং লার্নিংয়ের ক্ষেত্রে প্রয়োজন, সেটা ফ্যাক্টরস অ্যাফেক্টিং টিচিং অ্যান্ড লার্নিং। আর লাস্ট যেটা আছে 12 নাম্বার বা 12 নাম্বার, কী বলছে টিচিং এইডস অ্যান্ড হ্যান্ডস অন লার্নিং। টিচিং আমরা কি জানি যে টিচিং এইডসের দরকার পড়ে ভালো এফেক্টিভ টিচিং দেওয়ার জন্য, যেটা বলছে টিচিং এইডস অ্যান্ড হ্যান্ডস অন লার্নিং, এই সম্পর্কে হচ্ছে 12 নম্বর পয়েন্ট। তো এই হচ্ছে টোটাল 12খানা, এই যে 12টা, এই 12টার মধ্যে থেকে এটা এখান থেকে আসছে 30 মার্কস, ঠিক আছে। তো এই টিচিং আর্টস অফ টিচিং এই যে পার্ট, এই পার্টটা থেকে হবে 30খানা, অর্থাৎ 30টা কোশ্চেন, ঠিক আছে, 30 নাম্বারের। তারপরে চলে আসি যে আরও 20 নাম্বার, এখানে দেখা যাচ্ছে বি নাম্বার অপশনের মধ্যে আদার স্কিল। আদার স্কিলের মধ্যে দেখো 4টে পার্ট আছে, তার মানে আমরা বুঝতেই পারছি 4 ইন্টু এদিকে 5, সেই জন্য 20 টোটাল। তার মানে এক একটা ইউনিট থেকে 5টা করে কোশ্চেন আসবে। তাহলে কি কি আছে, জেনারেল নলেজ, জেনারেল নলেজ মানে জিকে, এখান থেকে যা ইচ্ছা কোশ্চেন আসতে পারে জেনারেল নলেজ কোশ্চেন। 5টা এনভায়রনমেন্টাল সায়েন্স, এই এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে 5টা কোশ্চেন আসবে। তারপর কি বলছে ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড, সেই ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড থেকে 5টা, আর লজিক্যাল রিজনিং এখান থেকে 5টা। তাহলে জেনারেল নলেজ, এনভায়রনমেন্টাল সায়েন্স, ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড আর লজিক্যাল রিজনিং। তো এই হচ্ছে টোটাল 4খানা, এটা আদার স্কেলের মধ্যে পড়ছে। এখান থেকে আমাদের কি করতে হবে 20 নাম্বার আসবে। তো হিসাব যেটা বলছে যে 4টা ইউনিট যেহেতু আছে আর 20 নাম্বার আছে, অর্থাৎ প্রত্যেকটা ইউনিট থেকে কিন্তু 5 নাম্বার করে কিন্তু হবে। 5 নাম্বার করে যদি প্রত্যেকটা ইউনিট থেকে হয় তাহলে 5টা করে কোশ্চেন, তো ওই হিসেবে আমরা দেখতে পাচ্ছি। তাহলে টোটাল আমরা যেটা দেখতে পেলাম কি, টোটাল 100 নাম্বারের হচ্ছে সাবজেক্ট, আর 50 নাম্বারের হচ্ছে এই ফার্স্ট পেপার। এই 50-এর মধ্যে আবার কি করা হচ্ছে 30 প্লাস 20, এই 20 নাম্বারের মধ্যে আবার কি আছে 5 ইন্টু 4 ইজিক্যাল টু 20। তো এরকমভাবে আমরা কিন্তু জিনিসটা দেখতে পাচ্ছি সাবজেক্টের 100খানা কোশ্চেন। তাহলে 100খানা কোশ্চেন, ফার্স্ট পেপারের 50 নাম্বার, 50-এর মধ্যে 30 হচ্ছে টিচিং স্কিলগুলো, আর আদার স্কিল হচ্ছে 4খানা 20 নাম্বার, মানে 4টে ভাগ 20 নাম্বার, 4টা করে টোটাল 5টা করে কোশ্চেন থাকবে 20। তো এই হচ্ছে টোটাল আমাদের প্যাকেজ 150 নম্বরের, ঠিক আছে। তো 150 নম্বরের তাহলে সাবজেক্টের মধ্যে টোটাল আমরা সাবজেক্টের ইউনিট দেখতে পেলাম 15খানা আছে। এখানে দেখো সাবজেক্টের মধ্যে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে, সিলেবাস যেটা বানানো আছে মাঝখান থেকে কিছু নাই। হরপ্পা সভ্যতা এখানে আছে, মাঝখানে বৈদিক সভ্যতা নাই, মৌর্য, তারপরে ষোড়শ মহাজনপদ নাই, প্রতিবাদী আন্দোলন নাই, ডাইরেক্ট মৌর্য সাম্রাজ্য। তো এবার বিষয়গুলোকে ডাইরেক্ট সিলেবাস তো এরকম দেওয়া আছে, তো সিলেবাস অনুযায়ী আমরা একটু দেখব, কিন্তু তারপরেও মাঝের অংশগুলোকে একটু হালকা হালকা করে দেখে রাখবো, তার কারণ এখানে বোঝা যাচ্ছে না যে বিষয়টা কী। হ্যাঁ, কারণ 11-12-এর পরীক্ষা, তো মাঝে মাঝে কিছু নাই, তো এটা দেখে রাখাটা দরকার। তবে সিলেবাস যেটা থাকে পরীক্ষায়, তো আশা করি সিলেবাসের বাইরে কোশ্চেন হবে না। তো যাই হোক, তাও নিজেদের সুবিধার্থে যদি দেখে রাখা সম্ভব হয় তাহলেও ভালো, এই 15টা ইউনিটের বাদে, কারণ এই 15টা ইউনিটের মধ্যে মাঝখানে মাঝখানে ডাইরেক্ট নাই। যেমন এখানে কি আছে মৌর্যর পরে ডাইরেক্ট রেনেসাস, একদম ইউরোপে চলে গেলো, ওখানে যে চলে গেলো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। তারপরে আবার মৌর্যর পরে ভারতে চলে আসলো কোথায়, হর্ষবর্ধন। মাঝখানেগুলো নাই, গুপ্ত নাই, কিছুই নাই। তো এখানে ডাইরেক্ট চলে আসছে চোল। তো ওই রকমভাবে, তো যাই হোক যতটা সম্ভব হয় ওটা দেখে আমাদেরকে কিন্তু এগোতে হবে। তো এই ছিল আজকের আমাদের মূলত এই সিলেবাস নিয়ে একটু আলোচনা, যেটা 2023-এ নোটিফিকেশনটা বেরিয়েছিল, 2024-এ পরীক্ষাটা হবে বিহার স্টেট। তো এখানে 11-12-এর ইতিহাসের সিলেবাসটা আজকে আমরা আলোচনা করলাম। থ্যাংক ইউ।